অ্যাপ্লাইড জ্যোতিষের এই ক্লাসে আমরা শিখব বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তি এবং বৈদিক জ্যোতিষের প্রকারভেদ সম্পর্কে বিস্তারে। আমরা জানব প্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের মূল গ্রন্থগুলি সম্পর্কে। জ্যোতিষ শিক্ষার্থীদের জন্য এই ক্লাসের প্রত্যেকটি অংশ অত্যন্ত প্রয়োজনীয়, তাই প্রত্যেক জ্যোতিষ শিক্ষার্থী অবশ্যই এই ক্লাসের প্রত্যেকটি অংশ খুব মনোযোগ সহকারে দেখবেন। জ্যোতিষ শাস্ত্র বেদেরই একটি অঙ্গ। এটিকে বেদের চোখের সাথে তুলনা করা হয়। এটি আমাদের সময় ও মহাজাগতিক ছন্দের মাধ্যমে আধ্যাত্মিক সত্য দেখাতে সাহায্য করে। সনাতন সংস্কৃতির 18টি বিদ্যাস্থান রয়েছে। এই 18টি বিদ্যাস্থান যথাক্রমে 4টি বেদ, 6টি বেদাঙ্গ, 4টি উপবেদ ও 4টি উপাঙ্গ। এখানে আমরা 4টি বেদের নাম সকলেই জানি। এগুলি যথাক্রমে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। আর এই 4টি বেদকে বোঝার জন্য তৈরি হয়েছে 6টি বেদাঙ্গ। এগুলি যথাক্রমে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এখানে জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্র মানে শুধুমাত্র ভাগ্য বিচার নয়, গ্রহ নক্ষত্রের অবস্থান, গতি ইত্যাদির গণনাই হলো জ্যোতির্বিজ্ঞান। আর গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ভাগ্য বিচারই হলো অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ হলো জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির সংমিশ্রণ। এখন আমরা জ্যোতিষের এই শ্রেণী বিভাগগুলিকে একে একে জেনে নেব। জ্যোতিষের এই ভাগগুলিকে বৈদিক ভাষাতে স্কন্দ বলা হয়। জ্যোতিষ প্রধানত 3টি স্কন্ধে বিভক্ত। এখানে জ্যোতিষ শাস্ত্র হলো একটি গাছ, আর সেই গাছের 3টি ডাল। এই 3টি ডালে 3টি স্কন্ধ, অর্থাৎ এই স্কন্ধটি হলো সিদ্ধান্ত বা গণিত, এটি হলো সমাহিতা বা মুন্ডেন অ্যাস্ট্রোলজি, আর এটি হলো হোরা। প্রথম স্কন্ধটি হলো সিদ্ধান্ত বা গণিত। জ্যোতিষের এই শ্রেণীতে গাণিতিক বিচারের মাধ্যমে গ্রহের অবস্থান, গ্রহের গতি, সূর্যোদয়, সূর্যাস্ত, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের মতো ঘটনাকে গণনা করা হয়। এছাড়াও কালের গণনা অর্থাৎ 4টি যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগের গণনা এই সিদ্ধান্ত স্কন্ধের অংশ। জ্যোতিষের এই সিদ্ধান্ত স্কন্ধটি আদতে হলো আজকের দিনে আমরা যেটিকে অ্যাস্ট্রোনমি বলে থাকি। আমরা যে পঞ্জিকা ব্যবহার করি সেটি জ্যোতিষের সিদ্ধান্ত স্কন্ধের একটি অংশ। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে সর্বমোট 18টি সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে 5টি সিদ্ধান্ত সব থেকে উল্লেখযোগ্য। এগুলি যথাক্রমে পিতামহ সিদ্ধান্ত, বশিষ্ঠ সিদ্ধান্ত, লোমশ সিদ্ধান্ত, পৌলিশা সিদ্ধান্ত এবং সূর্য সিদ্ধান্ত। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো সূর্য সিদ্ধান্ত, যদিও এই সিদ্ধান্তগুলির মূল সংস্করণ সম্পূর্ণরূপে পাওয়া যায়নি। পরবর্তীকালে বিখ্যাত অ্যাস্ট্রোনমার তথা অ্যাস্ট্রোলজার বরাহমিহির এই সমস্ত সিদ্ধান্তের উপরে একটি বই রচনা করে, যার নাম পঞ্চ সিদ্ধান্তিকা। এখন আমরা জ্যোতিষ শাস্ত্রের 2য় স্কন্ধ অর্থাৎ সমাহিতা সম্পর্কে জানব। এই সমাহিতাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। একটি হলো নিমিত্ত অর্থাৎ তাৎক্ষণিক লক্ষণ, আর অপরটি হলো শকুন শাস্ত্র। জ্যোতিষের এই অংশে বৃহত্তর জীবনের ঘটনা অর্থাৎ সমগ্র মানবজাতি বা সমগ্র বিশ্বে কি কি ঘটনা ঘটতে চলেছে তার গণনা করা হয়। যেমন মহামারীর পূর্বাভাস, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদির পূর্বাভাস, কখন গ্রহণ হবে এবং তার কি প্রভাব সমগ্র মানব জীবনে পড়বে, এগুলির গণনা জ্যোতিষের এই সমাহিতা স্কন্ধেরই অংশ। যেহেতু সমাহিতা স্কন্ধে সমগ্র মানব জাতির উপর কি প্রভাব আসতে চলেছে এবং বিভিন্ন পার্থিব ঘটনা ব্যাখ্যা করা হয়, তাই এটিকে মেদিনী জ্যোতিষ বা মুন্ডেন অ্যাস্ট্রোলজি বলা হয়ে থাকে। এখনো পর্যন্ত আবিষ্কৃত জ্যোতিষের সমাহিতা স্কন্ধগুলির মধ্যে যেগুলি সবচেয়ে উল্লেখযোগ্য সেগুলি হলো নারদ সমাহিতা, বশিষ্ঠ সমাহিতা, ভৃগু সমাহিতা এবং বিখ্যাত অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোনমার বরাহমিহির দ্বারা রচিত বৃহৎ সমাহিতা। এখন জানবো জ্যোতিষ শাস্ত্রের 3য় স্কন্ধ হোরা শাস্ত্র সম্পর্কে। জ্যোতিষের এই হোরা স্কন্ধটির সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ এই হোরা শাস্ত্রের মাধ্যমে ব্যক্তিগত স্তরে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস করা হয়। অর্থাৎ জ্যোতিষীরা আপনার কুণ্ডলী দেখে যে জ্যোতিষ বিচার করে সেটি আদতে
হোরা স্কন্দেরই অংশ। জ্যোতিষের এই স্কন্ধে বিভিন্ন পদ্ধতির প্রচলন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল পরাশরী পদ্ধতি। মহর্ষি পরাশর দ্বারা তৈরি করা এই পদ্ধতি বৈদিক জ্যোতিষের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যতা পেয়েছে। এর পাশাপাশি জেমিনি জ্যোতিষ, যেটি ঋষি জেমিনি দ্বারা সৃষ্ট, এটিও উল্লেখযোগ্য। জেমিনি সূত্রম গ্রন্থে জেমিনি জ্যোতিষের নিয়মগুলি রয়েছে। জেমিনি জ্যোতিষের নিয়মগুলি পরাশরী পদ্ধতির নিয়ম থেকে অনেক বেশি জটিল। এই কারণের জন্যই জ্যোতিষ শিক্ষার্থীদের কাছে জেমিনি পদ্ধতির থেকে পরাশরী পদ্ধতি অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। হোরা শাস্ত্রের বহুল প্রচলিত অপর একটি পদ্ধতি হল নদী জ্যোতিষ বা নারী জ্যোতিষ। এটি দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। অ্যাপ্লাইড জ্যোতিষের আধার হল পরাশরী জ্যোতিষ এবং নারী জ্যোতিষের সংমিশ্রণ। হোরা শাস্ত্রকে প্রধানত তিনটি অংশে ভাগ করা হয়েছে। একটি হলো জাতক শাস্ত্র, 2 নম্বর প্রশ্ন শাস্ত্র বা হোরারি, এবং 3 নম্বর হলো মুহূর্ত শাস্ত্র। জাতক শাস্ত্র হলো যেখানে একটি বাচ্চা জন্মানোর সময় তার জন্মের তারিখ এবং জন্মের সময় অনুসারে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বা জন্মকুণ্ডলী তৈরি করা হয় এবং সেই কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুযায়ী তার ভাগ্যের বিচার করা হয়। প্রশ্নশাস্ত্র হলো যেখানে একটি নির্দিষ্ট সময়ে মনের মধ্যে তৈরি হওয়া প্রশ্নের উত্তর সেই মুহূর্তে তৈরি করা জ্যোতিষ কুণ্ডলীর মাধ্যমে পাওয়া যায়। এই পদ্ধতিটি হোরারি জ্যোতিষ নামেও পরিচিত। যদি কোনো জাতকের জন্মের সঠিক তারিখ এবং সময় সঠিকভাবে না জানা থাকে, সেক্ষেত্রে এই প্রশ্ন জ্যোতিষ প্রয়োগ করা হয় এবং প্রশ্ন কুণ্ডলী তৈরি করে এই প্রশ্ন কুণ্ডলীর মাধ্যমে জ্যোতিষ বিচার করা হয়। জ্যোতিষ শাস্ত্রের হোরা স্কন্ধের তৃতীয় অংশটি হলো মুহূর্ত শাস্ত্র, যেখানে শুভ এবং অশুভ মুহূর্তের নির্বাচন করা হয়। কোনো কাজ কখন সূচনা করলে সেটি সফল হবে বা কোন সময়ে সূচনা করলে সেটি বিফল হবে, এটির গণনায় হলো মুহূর্ত শাস্ত্র। এখন আমরা জানবো হোরা শাস্ত্রের প্রাচীন গ্রন্থগুলি সম্পর্কে। হোরা শাস্ত্রের একাধিক প্রাচীন গ্রন্থ রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য। প্রথমেই আসবে বৃহৎ পরাশরী হোরা শাস্ত্র, যেটি মহর্ষি পরাশর দ্বারা রচিত। বৃহৎ জাতকম বরাহ মিহির দ্বারা রচিত। জাতকম পারিজাত বৈদ্যনাথ দ্বারা রচিত। ফল দীপিকা মন্তেশ্বরা দ্বারা রচিত এবং স্বরাবলী কল্যাণবর্মন দ্বারা রচিত। অ্যাপ্লাইড জ্যোতিষের এই ক্লাসে আমরা জ্যোতিষ শাস্ত্রে যে 3টি স্কন্ধ বা শ্রেণী রয়েছে সেই সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে শিখব গ্রহ এবং প্ল্যানেট এই শব্দ দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে। কেন আমরা জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহ শব্দটা ব্যবহার করি, জ্যোতিষের নবগ্রহ প্ল্যানেট নয় কেন, সেই সম্পর্কে বিস্তারে। শিক্ষার্থীরা, এখনো পর্যন্ত যদি আপনারা অ্যাপ্লাইড জ্যোতিষ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং applyedjyotish.com এ গিয়ে আপনারা আপনাদের নিজস্ব জ্যোতিষ কুণ্ডলী বা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট তৈরি করবেন এবং applyedjyotish.com এর যে ফ্রি টুলগুলি রয়েছে সেগুলি অবশ্যই এক্সপ্লোর করবেন। আজকের এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।